বঙ্গোপসাগরের অথই জলরাশি এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছে। চারপাশের ঘুটঘুটে অন্ধকার আর ঢেউয়ের গর্জনের নিচে লুকিয়ে আছে প্রকৃতির অসীম রহস্য। ভৌগোলিক মানচিত্রের সীমারেখা কেবল ভূপৃষ্ঠেই দৃশ্যমান থাকে। মাটির হাজার ফুট গভীরে কিংবা সমুদ্রের অতল গহ্বরে কোনো কাঁটাতার বা কনক্রিটের দেয়াল তোলা সম্ভব নয়। আর ঠিক এই নিরেট প্রাকৃতিক বাস্তবতাকে হাতিয়ার করে বঙ্গোপসাগরের বুকে গত এক যুগ ধরে চলছে শতাব্দীর সবচেয়ে লোমহর্ষক, নিঃশব্দ এবং সুপরিকল্পিত এক লুণ্ঠন। দৃশ্য তো মনে হবে সাগরের এপারে বাংলাদেশ, ওপারে ভারত বা মিয়ানমার, কিন্তু মাটির হাজার ফুট নিচে চলছে এক ভয়ঙ্কর ডাকাতি। বঙ্গোপসাগরের বুকেই একের পর এক মিলছে বিশাল গ্যাসের ভাণ্ডার। মিয়ানমার নতুন করে ঘোষণা দিয়েছে তাদের জলসীমায় প্রায় 95 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের এক অভাবনীয় সম্ভাবনাময় ক্ষেত্রের সন্ধান মিলেছে। অন্যদিকে ভারতের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে নিয়মিত বিরামহীনভাবে গ্যাস উত্তোলন চলছে। অথচ একই সমুদ্রসীমার অংশীদার এই ভূতাত্ত্বিক অঞ্চলের উপর বসে থাকা বাংলাদেশ এখনো বড় কোনো অফশোর বা গভীর সমুদ্রের গ্যাস ক্ষেত্রের দেখা পায়নি। আমরা ঘুমিয়ে আছি। আমাদের রাজনৈতিক নেতারা এতদিন এসি রুমে বসে উন্নয়নের ভাপা বুলিয়ে আড়াইছেন, আর আমাদের চোখের সামনে দিয়ে সমুদ্রের তলদেশ দিয়ে আমাদের ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ পাচার হয়ে যাচ্ছে দুই প্রতিবেশীর পাইপলাইনে। একটি স্বাধীন রাষ্ট্রের এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? প্রশ্ন উঠছে, একই ভূতাত্ত্বিক অঞ্চলে থেকেও বাংলাদেশ কেন এত পিছিয়ে? জ্বালানি বিশেষজ্ঞদের মতে মিয়ানমারের রাখাইন বেসিনে আবিষ্কৃত শয়েফিউ এবং মিয়া গ্যাস ক্ষেত্র এবং বাংলাদেশের অফশোর ব্লকগুলো হুবহু একই ধরনের ভূতাত্ত্বিক গঠনের অংশ। মাটির নিচের এই বেসিনগুলোর কোনো বর্ডার বা সীমানা নেই। এর সোজা এবং ভয়ঙ্কর অর্থ হলো, সীমান্তের ওপারে মিয়ানমার যখন বিপুল গ্যাস পাচ্ছে, তখন বাংলাদেশের অংশেও বিশাল কল্পনাতীত গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা শতভাগ প্রবল। ভূতত্ত্ববিদরা নিশ্চিত আমাদের ব্লকের নিচেও লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ঘনফুট গ্যাস, কিন্তু সম্ভাবনা থাকা আর তা আবিষ্কার করা এই দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। মাটির নিচে গ্যাস থাকলে তা নিজে থেকে পাইপ বেয়ে উঠে আসবে না। এর জন্য ড্রিলিং রিগ বসাতে হয়, হাজার কোটি টাকার অনুসন্ধান চালাতে হয়। পার্থক্য শুধু এক জায়গায়, মিয়ানমার অনুসন্ধান করেছে, ভারত উত্তোলন করেছে, আর বাংলাদেশ এখনও সম্ভাবনার হিসাব কষছে আর আমলাতান্ত্রিক লাল ফিতায় ফাইল বন্দি করে রেখেছে। বাংলাদেশের এই পিছিয়ে পড়ার পেছনের কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক বিশ্বাসঘাতকতার গল্প। ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 2012 সালে মিয়ানমার এবং 2014 সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করে বাংলাদেশ। এই দুটি ঐতিহাসিক রায়ের ফলে বাংলাদেশ প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চলের একছত্র অধিকার পায়। পুরো জাতি আনন্দে উদ্বেলিত হয়েছিল। বলা হয়েছিল আমরা আরেকটি নতুন বাংলাদেশ জয় করেছি। কিন্তু তারপর কি হলো? গত এক যুগে একটি পুরো দশকে সেই বিশাল সমুদ্র সীমায় বড় আকারের কোনো অনুসন্ধানই এগোয়নি। কেন এগোয়নি? এটা কি কেবলই অযোগ্যতা, নাকি এর পেছনে ছিল এক সুগভীর ভূ রাজনৈতিক ব্লুপ্রিন্ট? বিগত স্বৈরাচারী এবং নতজানু সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের এই ব্লকগুলোকে জিম্মি করে স্থবির করে রেখেছিল। তারা বিদেশি এনার্জি জায়ান্টদের এমন সব শর্ত দিয়ে রেখেছিল যাতে কেউ এখানে কাজ করতে না আসে। তাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে জ্বালানি শূন্য করে রাখা, যাতে ভারত ও মিয়ানমার বর্ডারের ওপাশ থেকে বিনা বাধায় বাংলাদেশের সম্পূর্ণ রিজার্ভ নিজেদের সীমানায় টেনে নিতে পারে। বিজ্ঞান বলে ভূগর্ভস্থ গ্যাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। ভারত ও মিয়ানমার যখন পাম্প করে গ্যাস তুলছে, তখন সেখানে তৈরি হচ্ছে শূন্যস্থান বা ভ্যাকুয়াম, আর বাংলাদেশের সংরক্ষিত গ্যাস স্বয়ংক্রিয়ভাবেই সেই শূন্যস্থান পূরণের জন্য তাদের দিকে তীব্র বেগে ছুটে যাচ্ছে। এটি ছিল বিগত সরকারের এক নীরব শ্বেতশুভ্র দেশদ্রোহিতা। নিজস্ব গ্যাস তুলতে না পারার এই চরম ব্যর্থতার খেসারত আজ দিতে হচ্ছে দেশের 18 কোটি মানুষকে। বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 3,800 মিলিয়ন ঘনফুট, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র 720 মিলিয়ন ঘনফুটের মতো। এই বিশাল ঘাটতি মেটাতে সরকারকে কি করতে হচ্ছে? সরকারকে বাধ্য হয়ে আন্তর্জাতিক বাজার থেকে বিপুল দামে এলএনজি বা তরলীকৃত গ্যাস আমদানি করতে হচ্ছে। শুধুমাত্র এই এলএনজি আমদানির পেছনে প্রতি বছর দেশের কোষাগার থেকে বেরিয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। আর এই আমদানির ব্যবসা নিয়ন্ত্রণ করছে দেশের ভেতরের কিছু লুটেরা অলিগার্ক বা মাফিয়া ব্যবসায়ী। তারা চাইতো না যে বাংলাদেশ নিজেদের সমুদ্র থেকে গ্যাস তুলুক, কারণ নিজেদের গ্যাস উঠলে তাদের এলএনজি আমদানি হাজার কোটি টাকা কমিশন বাণিজ্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেটের কারণে 2024 সালের আন্তর্জাতিক দরপত্রে এক বড় ধরনের ধাক্কা খায় বাংলাদেশ। 7টি বহুজাতিক কোম্পানি তথা প্যাকেজ বা ডেটা প্যাকেজ কিনলেও কেউ চূড়ান্ত প্রস্তাব জমা দেয়নি। ফলে পুরো দরপত্র প্রক্রিয়াটি আক্ষরিক অর্থেই ভেস্তে যায়। বিদেশি কোম্পানিগুলো কেন প্রস্তাব দিল না? কারণ বাংলাদেশের উৎপাদন অংশীদারিত্ব চুক্তি বা পিএসসি ছিল অত্যন্ত সেকেলে এবং বিনিয়োগকারীদের জন্য অলাভজনক। কর্পোরেট মাফিয়ারা জানতো এই শর্তে কেউ আসবে না, আর এভাবেই বাংলাদেশের গ্যাস মাটির নিচেই পড়ে থাকবে। কিন্তু
দাবার বোর্ডে সবসময় একতরফা খেলা চলে না। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের মসনদে এমন এক নেতৃত্ব এসেছেন যাদের মগজে কোনো এলএনজি সিন্ডিকেটের দাসত্ব নেই। সরকার বুঝতে পারল পুরনো আমলাতান্ত্রিক শর্ত দিয়ে বিদেশি কোম্পানিগুলোকে আনা যাবে না। সমুদ্রের বুক চিরে ট্রিলিয়ন টাকার সম্পদ তুলতে হলে শর্তগুলোকে যুগোপযোগী করতে হবে। শুরু হলো এক মেগা সার্জারি। সরকার উৎপাদন অংশীদারিত্ব চুক্তিতে আমূল পরিবর্তন আনলো। গ্যাসের মূল্য নির্ধারণের নতুন সূত্র বা ফর্মুলা যুক্ত করা হলো, যা আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোম্পানিগুলো যাতে সহজে গবেষণার কাজ শুরু করতে পারে সেজন্য ডেটা বা তথ্য প্যাকেজের মূল্যও কমিয়ে দেওয়া হলো। এরপর গভীর ও অগভীর সমুদ্র মিলিয়ে 26টি ব্লকের জন্য নতুন করে আন্তর্জাতিক দরপত্র বা বিডিং আহ্বান করা হয়েছে। এই নতুন আকর্ষণীয় এবং প্রফেশনাল চুক্তির ফলে আন্তর্জাতিক এনার্জি জায়ান্টদের টনক নড়েছে। ইতিমধ্যেই 5টি বিদেশি প্রতিষ্ঠান অত্যন্ত আগ্রহের সাথে তথ্য প্যাকেজ সংগ্রহ করেছে। বঙ্গোপসাগরের বুকে এখন ড্রিলিং রিগ বসানোর এক নতুন শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের স্বনামধন্য অধ্যাপক বদরুল ইমাম একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং বাস্তব সতর্কবার্তা দিয়েছেন। তার মতে একই বেসিনে অবস্থিত হওয়ায় মিয়ানমারের সীমান্ত গ্যাস এলাকায় যদি 95 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায় তবে বাংলাদেশের অংশেও গ্যাস থাকার সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী। কিন্তু সম্ভাবনা থাকলেই তো আর হবে না। এখন প্রয়োজন দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় অনুসন্ধান শুরু করা এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে কার্যকরভাবে মাঠে নামানো। আমরা যদি এখনো ফাইল চালাচালি করি, আমরা যদি এখনো আমলাতান্ত্রিক জটিলতায় বসে থাকি, তবে মিয়ানমার ও ভারত তাদের ড্রিলিং রিগ দিয়ে আমাদের গ্যাস ঠিকই শুষে নেবে। গ্যাসের সম্ভাবনা বাংলাদেশের সামনে বহুদিন ধরেই ছিল, কিন্তু এখন আর বসে থাকার সময় নেই। এটি এখন একটি অস্তিত্ব রক্ষার লড়াই। যে এলএনজি কিনতে গিয়ে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকছে, সেই সংকট কাটাতে বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে থাকা এই ব্লু গোল্ড বা নীল সোনাই আমাদের একমাত্র রক্ষা কবচ। রাত শেষ হয়ে আসছে। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউগুলো আজ যেন এক নতুন স্বাধীনতার গান গাইছে। নতুন দরপত্র ও অনুসন্ধান কার্যক্রমই বলে দেবে বঙ্গোপসাগরের নিচে লুকিয়ে থাকা সম্পদ শেষ পর্যন্ত দেশের জ্বালানি সংকট কাটাতে কতটা ভূমিকা রাখতে পারে। কিন্তু একটি বিষয় আজ দিনের আলোর মতো পরিষ্কার, বাংলাদেশ আর সেই পুরনো ঘুমন্ত রাষ্ট্র নেই। 1000 কিলোমিটার দূরে নয়াদিল্লির সাউথ ব্লক আর মিয়ানমারের নেপিদোর সামরিক জান্তারা হয়তো আজ রাতে মনিটরের দিকে তাকিয়ে প্রমাদ গুনছে। তারা এতদিন ভেবেছিল বাংলাদেশের সমুদ্র সীমা শুধু কাগজে কলমেই তারা ভেবেছিল বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে তারা অনন্তকাল এই নীরব লুণ্ঠন চালিয়ে যাবে। কিন্তু 26টি ব্লকের এই মেগা নিলাম বা বিডিং তাদের সেই চুরির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। একটি ভূকৌশলগত এবং অর্থনৈতিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ঢাকা তার তুরুপের তাসটি চেলে দিয়েছে। বিশ্বের বাঘা বাঘা এনার্জি কোম্পানিগুলো এখন তাদের বিশাল ড্রিলিং রিগ নিয়ে বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। ঘড়ির কাঁটা এগোচ্ছে। খুব শিগগিরই হয়তো এমন এক দিন আসবে যেদিন বঙ্গোপসাগরের গভীর জলরাশি ভেদ করে দানবীয় ড্রিলিং পাইপগুলো মাটির 1000 ফুট নিচে প্রবেশ করবে। আর সেই পাইপ দিয়ে যখন তীব্র বেগে হুস হুস শব্দে বাংলাদেশের নিজস্ব গ্যাস উঠে আসবে, তখন সেই শব্দ শুধু আমাদের অর্থনীতির চাকাই ঘোরাবে না, সেই শব্দ সাউথ ব্লক এবং নেপিদোর লুণ্ঠনকারীদের কানে এক ভয়ঙ্কর সাইরেন হয়ে বাজবে। সাসপেন্স এখন তুঙ্গে। এই 26টি ব্লক যখন পুরোপুরি সচল হবে, তখন বাংলাদেশ কি এলএনজি আমদানির দাসত্ব থেকে চিরতরে মুক্তি পাবে, নাকি ভারত ও মিয়ানমার নতুন কোনো ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের জাল বুনবে? অপেক্ষা কেবল প্রথম ড্রিলিং রিগটির সাগরে নোঙর ফেলার। কারণ এই খেলায় বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে আমাদের সম্পদ আমরাই তুলব, আর আমাদের মাটির নিচের এক ছটাক গ্যাসও অন্য কাউকে চুরি করতে দেওয়া হবে না।